যেতে দিতেছে, তারা দলে দলে যাচ্ছেন। আপনিও 26 লোকসভার আগে তৃণমূলে জয়েন করেন। আপনি যদি সে কথা বলেন তাহলে বেইমানি যদি কেউ করে, আপনি আপনার মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আপনি ধরতে পারবেন। সভাতে প্রথমবারের জন্য দেখা গেল পুরো বিজনেস শেষে তারপর অবিচুয়ারি হচ্ছে। আপনি এতদিন ধরে তো বিধায়ক, 3 বছর হয়ে গেল, এরকম দৃশ্য চাক্ষুষ করেছেন বিধানসভার অভ্যন্তরে? একাধিকবার শোক প্রস্তাব এসেছে বা এই ধরনের অবিচুয়ারি হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার স্বল্প সময়ের অভিজ্ঞতাতে, সেটা হচ্ছে অ্যাসেম্বলির শুরুতে এটা হয়। তবে একটা কথা বলবো, আমি যতটুকু জানতে পারলাম এটা নিয়ম বহির্ভূত নয়, তবে একটা কনভেনশনাল রীতি আছে। রীতি বলতে পারেন তাহলে রীতি এরকম হয়ে আসছিল, এরকম হলো, এতটুকু বলতে পারে। মানে পিএসসি চেয়ারম্যান বিরোধী থেকে হবে, এটাও একটা রীতি। যেমন সেটা এখানে ভঙ্গ হচ্ছে, ঠিক একইভাবে কি এটাকেও ভঙ্গ করে দেওয়া হলো? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণটাই স্পিকার স্যারের এখতিয়ারের মধ্যে পড়ছে, ওনার কাস্টোডিয়ানের মধ্যে পড়ছে, যে ওখানের মধ্যে কি করবেন না করবেন, কার পরে কোনটা কি করবেন, সেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ছে। কবে কবে শপথ নেবে, শপথের অফিসিয়ালি শপথের আগে হবে কি পরে হবে, সেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ছে। তবে একটা কথা যেটা বলবো, আমি এরকম দেখিনি, আজকে এটা প্রথম দেখলাম। আচ্ছা, এই শপথ তো রাজ্যপালের যেই নির্দেশ ছিল ডেপুটি স্পিকার করবে, সেটা তো মানা হলো না। হ্যাঁ, যতটুকু জানতে পারলাম স্পিকার স্যার যেটা বললেন যে নির্দেশনা গভর্নর হাউস থেকে এসেছিল, যে গভর্নরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে এই যে দুজন নবনির্বাচিত সদস্য আছেন তাদের শপথ গ্রহণ করাবেন। কিন্তু ডেপুটি স্পিকার স্যার সেটা স্পিকার স্যারের উপস্থিতিতে তিনি দেখলেন যে স্পিকার স্যারের হয়তো ডিগনিটিতে আঘাত লাগতে পারে, সেই জন্য তিনি শপথ করালেন না। এবার ব্যাপারটা হচ্ছে তার পরিবর্তে স্পিকার স্যার শপথ করিয়েছে, এটা কতটা আইন বহির্ভূত কি আইনের মধ্যে আছে, এই বিষয়টা আমার কিন্তু যথেষ্ট অকিবহল না আমি, ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না। আচ্ছা, ন্যায় সংহিতা আইনে শারীরিকভাবে থানায় না গিয়ে এফআইআর করতে পারবে, এই সমস্ত এত নিয়ম থাকতেও মানুষের কাছে সংশ্লিষ্ট নিয়মগুলো পৌঁছে দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আচ্ছাচ্ছি ঘটছে, তো সেইটা কি কোনোভাবে ভালো হিসেবে দেখছেন? আমি তো সবসময় যেখানে প্রোগ্রামে যাই, ভোট চাওয়ার আগে তাদেরকে তাদের আইন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। আমরা যখন একটা নাগরিককে সচেতন যদি গড়ে তুলতে পারি, আমরা একটা ভালো জনপ্রতিনিধিও পাবো। যে পার্টি থেকে যারাক না কেন, নাগরিককে যদি আমরা সচেতন করতে পারি, তার অধিকার সম্পর্কেই তাকে জানাতে পারি, তাহলে দেখবেন জনপ্রতিনিধিও ভালো পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি পশ্চিমবাংলার অধিবাসী, পশ্চিমবাংলার বিধানসভা আইনের সদস্য হিসাবে বলছি, আমাদের রাজ্যের কৃষক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত আমাদের যে নির্দিষ্ট অধিকার বা সিআরপিসি আইপিসি যেগুলো ছিল, এখন যদি এখন এটা নিয়ে আছে, সেই বিষয়গুলো যদি আমাদের নাগরিককে আমরা জানাতে পারি, তাহলে ক্রাইমও কমবে, সাথে সাথে বিচারটাও সহজে পাবে, অধিকারটাও সহজে পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যারা রাজনৈতিক নেতারা আছি, আমাদের মধ্যে অধিকাংশের মনোভাব হচ্ছে এইগুলো তাদেরকে জানাবো না জানিয়ে তাদেরকে ওই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেঁধে রেখে তাদের অধিকারগুলোকে হরণ করব। বলছি, আপনি তো মাঝে মধ্যে তার রাজনৈতিক কর্মসূচির জন্য মুর্শিদাবাদে যান। সম্প্রতি ঘটনা ঘটেছে 3 দিনে মুর্শিদাবাদে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ হাসপাতালে, এবং প্রচুর জন আইসিইউতে ভর্তি রয়েছে। হাসপাতালের এই পরিকাঠামো, শিশু মৃত্যুর ঘটনা কিভাবে দেখছেন? মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে। সেখানে একটা মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের বেডের সংখ্যা দেখবেন এবং খোঁজ নিয়ে দেখুন জেলার সর্বোচ্চ স্বাস্থ্য যিনি অধিকর্তা আছেন তাকে জিজ্ঞাসা করবেন 1 বছরে কত টাকার মেডিসিন সেখানে বরাদ্দ করা হয়। শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যের কথা বলছি, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। 25,000 কোটি টাকার প্রজেক্ট এই আপনার বরাদ্দ হচ্ছে বছরে, কিন্তু দুঃখের বিষয় গ্রাসরুট লেভেল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা যেটা সরকারকে প্রদান করা দরকার, সাধারণ মানুষ সেটা পাচ্ছে না। ফলে কি হচ্ছে, কোনো জায়গায় শিশু মৃত্যুর হার বাড়ছে, কোনো জায়গায় মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে না, কোনো জায়গায়, এটা আপনাকে বলছি দেখে মিলিয়ে নেবেন, এক্সরে মেশিন থাকলে আপনার টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান থাকলে ওই রিপোর্টটা যে কাগজে প্রিন্ট করবে সেই কাগজ নেই, জেরক্স আপনার সেই কাগজ নেই, কোনো জায়গায় প্রিন্টার মেশিন নেই, বা যে প্লেটে আপনার ধরা কোনো একটা এক্সরে করেছে যে প্লেটটা হয়, অনেক জায়গায় প্লেটের সেই জোগানো নয়। এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, তার ফলে কি হচ্ছে, রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা আপনি তুলছেন শিশু মৃত্যু, যে শিশু বিশেষজ্ঞ যারা আছেন বা আর যেগুলো ইকুইপমেন্টগুলো লাগবে পর্যাপ্ত পরিমাণে সেখানে না থাকার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। ছোকরার ঘটনার পরও সেই ছায়া এবার পূর্ব বর্ধমানে জামালপুরে দেখা যাচ্ছে যে আদালতের বিচারাধীন থাকা মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিশি সভায়, সেই সালিশি সভায় হাজির না হয় বৃদ্ধ দম্পতি ও ছেলেকে ব্যাপক মারধর, খুনের হুমকি। এগুলো তৃণমূলের নতুন কিছু নয়, এগুলো হচ্ছে তৃণমূলের একটা সংস্কৃতির মধ্যে পরিণত করেছে, তাদের নিজস্বতা, মানে নিজে আইন বিচার ব্যবস্থা আদালতের ঊর্ধ্বে তারা। গত 1.5 বছর আগে ভাঙনের কথা বলছি, তৃণমূলের এক নেতা ওই সালিশি সভার নামে এক যুবককে জুতো দিয়ে মেরেছিল।
তার বিচার হয়েছে যে মেরেছে? উল্টে খোঁজ নিয়ে দেখুন, যে কমপ্লেন করতে গেছিলো তাকে শাসিয়ে তাকে কমপ্লেন করতে দেয়নি। যেগুলো মিডিয়ায় আসছে সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যে এরা বিচারের আইন ব্যবস্থার ঊর্ধ্বে, কারণ এরা জানে যা হবে এদের ওপরে নেতা দেখে নেবে। পুলিশ প্রশাসনকে এরা দলীয় ক্যাডার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, ফলে এই দিন দেখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বোলপুর থানার রায়পুর গ্রামে, সেখানে ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্বামী। এই যে এর আগেও তো বীরভূমে একাধিক ভাঙড়ে আমাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছিল, অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। মানে এতটা হিংস্র হয়ে উঠছে মানুষ, কিছু সংখ্যক মানুষ এতটা হিংস্র হয়ে উঠছে, আইনের প্রতি ভরসাও তারা রাখতে পারছে না বা বিচার ব্যবস্থাকেও তারা আর ভয় পাচ্ছে না, ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে। আমরা ওদের দ্রুত আরোগ্য কামনা করব, সাথে সাথে এই অমানবিক কাজের সাথে যারা যুক্ত তারা সর্বোচ্চ শাস্তি পাক, এটা চাইবো। আরেকটা হচ্ছে ত্রাণের ত্রিপলে ঢাকা রয়েছে তৃণমূলের পার্টি অফিস, খাস কলকাতায় জোড়াসাঁকোতে এই ছবি দেখা যাচ্ছে। রিপিট করুন। ত্রাণের ত্রিপলে ঢাকা রয়েছে তৃণমূলের পার্টি অফিস, খাস কলকাতায় জোড়াসাঁকোতে এরকম দেখা যাচ্ছে। কলকাতা বলে আলাদা কিছু ব্যাপার না, এটা গ্রাম অঞ্চলেও চলছে। যেগুলো যা আসছে সেগুলো লুট হয়ে যাচ্ছে, এগুলো পার্টি অফিসের মাধ্যমে কিছু কিছু দেওয়া হচ্ছে, বাকিটাই লুট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। जहाँ पे स्पीकर सर है वहाँ पे डिप्टी स्पीकर सर अगर उसको सपोर्ट कराएगा तो डिप्टी स्पीकर सर का डिग्री में फाइट होगा, इसीलिए उनसे अगर स्पीकर सर की है सपोर्ट की, उनको फाइट किया। लेकिन ये कितना आइन का बात है, आइन की बात है, मुझे अभी पता नहीं है, हम उसको जान के बाद इसके बाद बोलेंगे। लेकिन आपको लगता है कि एक विधायक को इतने दिन तक शपथ से दूर रखना चाहिए? नहीं रखना चाहिए। अब विधायक को अगर गवर्नर हाउस में जाने में क्या दिक्कत है, ये भी तो बात है। गवर्नर हाउस जब बुला रहे थे गवर्नर सर ने, तो उसमें क्या दिक्कत की बात नहीं है, वो क्यों नहीं किया, ये भी क्वेश्चन रेज हो रहा है। और दूसरा बात है, गवर्नर सर असेंबली हाउस में आने में क्यों इनकार कर रहे हैं, इसमें क्या दिक्कत है? আচ্ছা, অবশেষে আজকে শপথ জট কাটলো, 2 নবনির্বাচিত বিধায়ক তারা শপথ দিলেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাজ করুক। শপথ নিয়ে একটা সমস্যা হচ্ছিল, গভর্নর স্যার বারবার তাকে গভর্নর হাউসে ডাকছিলেন শপথ নেওয়ার জন্য, যেটা প্রভিশনে আছে, কিন্তু 2 জন নির্বাচিত জনপ্রতিনিধি যেটা অস্বীকার করেছে। এদের চিঠি চালাচালি হচ্ছে। অবশেষে শুনলাম যে ডেপুটি স্পিকার স্যারকে শপথ গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা রিকোয়েস্ট, যেটা সিস্টেম ওয়াইজ তিনি জানিয়েছেন। ডেপুটি স্পিকার স্যার আজকে বললেন যে যেখানে স্পিকার স্যার থাকবেন সেখানে ডেপুটি স্পিকার স্যার শপথ গ্রহণ করাবেন, তার স্পিকার স্যারের ডিগনিটিতে আঘাত লাগবে। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করাতে অস্বীকার করেছেন, সেই ক্ষেত্রে স্পিকার স্যার শপথ করিয়েছেন, পাঠ করিয়েছেন। এটা কতটা আইন বহির্ভূত, কতটা আইনের মধ্যে আমার এখন পর্যন্ত জানা নাই, সেটা আমি জেনে আগামী দিনে বলতে পারি। পরে ভাঙড়ে মানে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাওয়ার একটা হিড়িক পড়েছে। জনাব দুয়েক পঞ্চায়েত সদস্য, শেষমেশ আসমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য। আপনি পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন যে যদি আমাদের দল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে তাদের রাইট টু কলের মাধ্যমে তারা অন্য দলে যাওয়ার চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা সফল হবে না। না, আইনে দ্বারস্থ হবো, আমরা তো প্রসেস শুরু করেছি, আমরা আইনের দ্বারস্থ হবো। আইনের দ্বারস্থ হবে। আর ভাঙড়ের মানুষ অভিযোগ করছেন যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন না। কে কি করতে পারি এখন? ওনাকে তো এইসব বলে কয়ে তৃণমূলে গিয়েছে, একটা ভালো জায়গা নিতে হবে, তো এমনি তো বললে মানুষ খাবেন। তারপরে উনি বলছেন যে ভাঙড়ে আমরা কাজের জন্য, উন্নয়নের জন্য আমি শাসক দলে যোগ দিই। যদি উন্নয়ন উনি শাসক দলে যোগ দিয়ে করেন তাহলে নিশ্চিতভাবে শাসক দল ভাঙড়ে আজ থেকে নয়, 2021 থেকে নয়, 2011 সাল থেকে ছিল। তাহলে তিনি কোনো অবস্থানটা তাহলে 2021 সালে আইএসএফে বা পঞ্চায়েত সমিতিতে তিনি আইএসএফে কন্টেস্ট করলেন কেন? তিনি বলে কন্টেস্ট করতে পারতেন। তিনি আরও বললেন যে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল, এখন আর নেই, তাই জন্য তৃণমূলে জয়েন করে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই নেই, আমি আর কিছু কি বলছে, এই প্রশ্নের কি উত্তর দেবেন বলুন তো? আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আসমা বিবি, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি যাদবপুর কেন্দ্রে লোকসভায় দাঁড়াবে বলেছিলেন, সেই জায়গা থেকে মনোমালিন্য শুরু হয়েছে। না, আপনাদের সূত্রকে বলতে পারছি না, আপনাদের সূত্র মারফত আপনারা বলে দিচ্ছেন, এটা তো সহজ একটা যুক্তি, অমুক সূত্র, এই সমস্ত ভুলভাল কথা। উনি এই ধরনের কোনোদিন বলেননি আমাদেরকে, বা আমাদের কাছে ধরনের খবর আসেও নি। লোকসভা নির্বাচনে কাকে দাঁড়াবো না দাঁড়াবো আবার রাজ্য কমিটি নির্ভর করছে। দেখুন, আমারও ইচ্ছে ছিল ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আমি তো প্রকাশ্য বলেছি, কিন্তু দেখুন আমাকে দাঁড়াতে দেয়নি। ভাঙড়ে উভয় পক্ষে 9 জন মানুষের প্রাণ গেছে, বিশেষ করে মঈনুদ্দিন, তার বাচ্চা হয়েছে, দেখে যেতে পারলেন না, তার বাড়ি ভদ্র ভালো নেই। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জেতানোর জন্য প্রাণ দিয়েছে, বুকের রক্ত দিয়েছে ভাঙড়ের মানুষ। ওটাই দুঃখ লাগছে, ওটাই আমাকে সব থেকে বেশি দুঃখ লাগছে যে
যাদের প্রাণ গেল, যাদের কারো পা কেটে গেল, তাদের কথা ভাবা দরকার। আমাদেরকে জেতানোর জন্য যারা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রকে রক্ষার জন্য, তাদের কথা ভাবা দরকার। আজকে দেখুন সারা রাজ্যে বিজেপি তৃণমূল আলাদা আমি বলি না কোনোদিন, এরা বিজেমো একদিকে আছে 293টা, একদিকে একা নওশাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবে একার জন্য অনেকটা টাফ লড়াই, আপনারাও সেটা দেখছেন। প্রতিনিয়ত আমাকে লড়াই করতে হচ্ছে, তারপরেও মানুষের জন্য ভাঙড়বাসীর যে আস্থা ভরসা রেখে আমাকে ভোট দিয়েছে তাদের সাথে আমি বেইমানি করিনি। আমরা আরো একটি খবর সূত্র আমরা পেয়েছি যে আপনি যে আইএসএফে যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন তারা দলে দলে যাচ্ছেন, আপনিও 26শে লোকসভার আগে তৃণমূলে জয়েন করবেন। এত ভালো সূত্র কি আপনাদের দিচ্ছে? আর কি শুনেছেন বলুন তাহলে। আমি আবারও বলছি, আমার পক্ষে কি হলিউডের হিরো হওয়া সম্ভব? জেমস বন্ড আর কে আছে বলুন না, হিরো হওয়া সম্ভব নয়। যে ধরনের আমার পক্ষে হিরো হওয়া বলিউড না, হলিউডে সম্ভব নয়, ঠিক একইভাবে আমার পক্ষে তৃণমূলে যাওয়া সম্ভব নয়। শেষ প্রশ্ন করবো, এই যারা দল পরিবর্তন করে অন্য দলে যাচ্ছে, শাসক দলে যাচ্ছে, এদের জন্যও আপনারা পাবলিকের কাছে ভোট চেয়েছিলেন, তারা দল পরিবর্তন করে চলে যাচ্ছে। এর পরবর্তীকালে যারা আপনার প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা যে এদেরকে ভোট দিন, সেটা আপনারা বলা কতটা সহজ হবে? আমার মনে হয় সহজ হবে, একদমই সহজ হবে। এদের জন্য বলেছিলেন তারা তো চলে গেল, এবার যাদের জন্য বলেন তারাও তো চলে গেল। তাহলে আপনি যদি সে কথা বলেন, তাহলে বেইমানি যদি কেউ করে, আপনি আপনার মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে আপনি ধরতে পারবেন। কিন্তু আমাদেরকে আরও সেন্সিয়ার হতে হবে, আরও সজাগ থাকতে হবে। মানুষের জন্য ভোট চাইতে এসেছি, মানুষের জন্য ভোট চেয়ে যাবো। হাসপাতাল এবং বিভিন্ন জল নিকাশা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট আসছে, কি বলবো? চেষ্টা করছি আমি বিধায়ক হিসেবে, বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটা করার দরকার তার থেকে বেশি করার চেষ্টা করছি আমি।